তিস্তা প্রকল্প কি সত্যি চায়নাকে দেওয়া উচিত? চায়নাকে তিস্তা প্রকল্প দিয়ে বাংলাদেশ ভুল করবে না তো? তাছাড়া চায়না বাংলাদেশকে প্রচুর পরিমাণে ঋণ দিয়ে বাংলাদেশকে ফাঁদে ফেলতে চাইছে না তো? অনেকে বলাবলি করছে চায়না বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশকে ঋণ দিয়ে বাংলাদেশকে ফাঁদে ফেলছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া উচিত কিনা, তাছাড়া বাংলাদেশকে নিয়ে চায়নার কি পরিকল্পনা, এর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে চায়নার গুরুত্ব কতটা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের কাছ থেকে চায়না 4 বিলিয়ন ডলার ঋণের টাকা পায়। তাছাড়া বিভিন্ন প্রকল্পে চায়না বাংলাদেশকে আরো 7 বিলিয়ন ডলার ঋণ দেবে। তাই বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশকে ঋণ দেয় এমন 32টি দেশ ও সংস্থার মধ্যে চায়নার অবস্থান হচ্ছে চতুর্থ। চায়নার উপরে রয়েছে বিশ্ব ব্যাংক, জাপান এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ প্রতি বছর যেই পরিমাণ ঋণ নেয় তার প্রায় 10% চীনের কাছ থেকে আসে। এমনকি গত 2 বছরে চায়না বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ দিয়েছে। এখনো পর্যন্ত চায়নার কাছ থেকে বাংলাদেশ যত পরিমাণ ঋণ নিয়েছে তার মধ্যে গত 4 বছরে নিয়েছে 300 কোটি ডলার। তবে চীনা ঋণের সুদের হার অন্যান্য দেশ ও সংস্থাগুলোর দেওয়া ঋণের সুদের হারের সমান, কিন্তু তারপরও চীনের কাছ থেকে ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। অবশ্য দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, তবে চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লেও সেটা অনেকটা একতরফাভাবে বাড়ছে, কারণ চীন থেকে বাংলাদেশের আমদানি প্রতি বছর বাড়ছে। সেই তুলনায় বাংলাদেশের রপ্তানি বাড়ছে না, যার ফলে দুইটি দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি বেড়ে চলেছে। আর গত 10 বছরে এই বাণিজ্য ঘাটতি বেড়েছে 3 গুণের বেশি। বাংলাদেশের আমদানির 26% আসে চীন থেকে, কিন্তু বাংলাদেশের রপ্তানির 1.2% যায় চায়নাতে। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির পরিসংখ্যানে দেখা যায় 2012-13 অর্থ বছরে চীন থেকে 632 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছিল। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল মাত্র 46 কোটি ডলার। সেই সময় বাণিজ্য ঘাটতি ছিল 585 কোটি ডলার। এর ঠিক 10 বছর পর অর্থাৎ 2021-22 অর্থ বছরে চীন থেকে পণ্য আমদানি করা হয়েছে 1935 কোটি ডলারের পণ্য। অথচ সেই সময় বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের মূল্য ছিল মাত্র 68 কোটি ডলার। সর্বশেষ 2022-23 অর্থ বছরে চায়না থেকে আমদানি কিছুটা বেড়েছে। মোট পণ্য আমদানি হয়েছে 1981 কোটি ডলারের, তবে রপ্তানি ছিল সেই 68 কোটি ডলার। সেই হিসেবে বাংলাদেশের সাথে চায়নার বাণিজ্য ঘাটতি হচ্ছে 1900 কোটি ডলারের বেশি, মানে 10 বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় 3 গুণেরও বেশি। চায়না থেকে আমদানি করা পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ও পাম অয়েল, রয়েছে গম প্রকৌশল যন্ত্রপাতি, তুলা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, বোনা কাপড়, কৃত্রিম তন্তু ইত্যাদি। বাংলাদেশের পোশাক তৈরির বেশিরভাগ কাঁচামালও আসে চায়না থেকে। বিপরীতে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, এর পাশাপাশি জুতা ইত্যাদি। বলতে গেলে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন। বাংলাদেশের রপ্তানি বাজার বাড়ার সাথে সাথে চায়না থেকে আমদানির পরিমাণও বাড়তে থাকবে, কারণ যে সকল পণ্য বাংলাদেশ রপ্তানি করছে সেই সকল পণ্যের কাঁচামাল আবার চায়না থেকে আমদানি করতে হয়। এমনকি যে সকল নতুন পণ্য রপ্তানি করার কথা ভাবা হচ্ছে সেগুলোর কাঁচামাল এবং যন্ত্রাংশের জন্য চীনের মুখাপেক্ষী হতে হবে। আর এ কারণে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চায়না দেশটির কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধান খাতগুলোকে তাদের প্রয়োজনে আমদানি করতে হয় চায়না থেকে। আর তাই বাংলাদেশের অর্থনীতি যত বড় হবে চীনের সাথে বাণিজ্য তত বাড়তে থাকবে। এদিকে 2015 সালে চায়না কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের 97% পর্যন্ত বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয়। 2020 সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চালু করে, যার ফলে ওই বছর চায়নাতে 8547টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। এবং 2022 সালে চায়না তাদের বাজারে বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে এই সুবিধা কাজে লাগিয়ে চীনের বাজারে রপ্তানি বাড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। অবাক করা বিষয়টি হচ্ছে 2026 সালের পরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রপ্তানির সময় শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা থেকে বঞ্চিত হবে। এক্ষেত্রে চায়না দেশটিও এটির ব্যতিক্রম নয়। তবে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হওয়ার আগেই চায়নার সাথে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এই চুক্তি হলে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে ধারণা করা হয়। এবার আসা যাক চায়নার বিনিয়োগের কথায়। 2018 সালে চায়না থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছিল 1 বিলিয়ন ডলার, কিন্তু 2019 সালে সেটি কমে যায়। সেই বছর বিনিয়োগ আসে 626 মিলিয়ন ডলার। তবে
তবে 2020 সালে অর্থাৎ করোনা প্যান্ডেমিকের সময় সেটি আরও কমে $51 মিলিয়ন চলে আসে। 2021 সালে অবস্থা কিছুটা উন্নতি হয়ে চায়নার বিনিয়োগ দাঁড়ায় $408 মিলিয়ন। তবে 2022 সালে আবার চায়নার বিনিয়োগ কমে যায়। 22 সালে বিনিয়োগ আসে $187 মিলিয়ন। 2023 সালে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় $260 মিলিয়ন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত দেশের বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে মোট $1077 কোটি বেশি অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল চায়না। তবে এর মধ্যে অনুদান হিসেবে এসেছে খুবই সামান্য, বেশিরভাগ টাকাই দেওয়া হয়েছে ঋণ হিসাবে। বাংলাদেশে গত 10 বছরে বেশ কিছু বড় বড় প্রকল্প হতে দেখা গিয়েছে। কোনো প্রকল্পের বাস্তবায়ন শেষ, কোনোটা আবার শেষের পথে। এমন কিছু প্রকল্প হচ্ছে পদ্মা সেতু, পদ্মা রেল কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা পানি শোধনাগার প্রকল্প। এই সকল প্রকল্পের বেশিরভাগের সাথেই চীনের অনেক গভীর সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি সহ দেশের বিভিন্ন খাতে সরকারি বেসরকারিভাবে বাস্তবায়নাধীন এমন আরও বেশ কিছু মেগা প্রকল্পে বর্তমানে বিনিয়োগ রয়েছে চায়নার। পদ্মা সেতু, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, ঢাকা মাওয়া যশোর রেল লাইন এমন কিছু প্রকল্পকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-এর অংশ হিসেবে দাবি করে চীন। এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছিল বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে। এছাড়া কর্ণফুলী টানেলের নির্মাণে অর্থায়নের বেশিরভাগ অংশ এসেছে চায়নার এক্সিম ব্যাংক থেকে। চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন 1320 মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় $250 কোটি। এর মধ্যে প্রায় $176 কোটি ঋণ এসেছে চায়না থেকে। বিদ্যুৎ, জ্বালানি ছাড়াও সড়ক যোগাযোগ, রেলওয়ে ও সেতু নির্মাণ খাতের বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে চীনের। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এই প্রকল্পে চায়নার ঋণের পরিমাণ $267 কোটি। তাছাড়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়ের $113 কোটি ঋণ নেওয়া হয়েছে চায়না থেকে। 2025 সালে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে। এই উপলক্ষে চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেশ কয়েকটি প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে পাট ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, আমসহ সিরামিক আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে চায়না। এছাড়া বিভিন্ন বাণিজ্য, কারিগরি, কৃষি ও উৎপাদন খাতে প্রশিক্ষণ এবং আগামীতে শিক্ষার্থীদের জন্য বাড়তে পারে চায়নার বৃত্তি। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার ভূমিকা দিন দিন বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো চায়নার সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশের তিস্তা প্রকল্প এখন চায়নাকে দিতে হবে, কারণ চায়না নিজে থেকেই তিস্তা প্রকল্প সম্পর্কে আগ্রহ দেখিয়েছে। তাছাড়া তিস্তা প্রকল্প চায়নাকে দিলে ভারত এদিক দিয়ে অনেক অসুবিধায় পড়ে যাবে। আপনারা কারা কারা চান যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক, তারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।